যারা বলছেন যে আমরা 9 দফা লিখে দিয়েছি, তো 9 দফা লিখে আপনি পড়েন নাই কেন? নাহিদের হাতে কেন দিয়েছেন? আপনি পড়ে দিতেন, আপনি তো পড়ার সাহস করেন না। আপনার আহ্বানে তো মানুষ আসে নাই, ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানেই মানুষ এসেছে। সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছে, সাহস যুগেছে, কেন করেছেন? আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা শেখ হাসিনার পতন ঘটাতে। বিশ্বাস করেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল, শেখ হাসিনার পতন। আপনারা যে বিভেদ এবং মতভেদ জনিত, আপনাদের অনৈক্য জনিত যে ভুল পথে আপনারা হাঁটছেন, আমি তো পদধ্বনি না, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনারা ধীরে ধীরে 111 এর দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা নানা ধরনের বিভেদ দেখতে পাচ্ছি, আজকে নানা ধরনের দাবি দাওয়া দেখতে পাচ্ছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, জুলাই আমাদের একটা সামগ্রিক অর্জন। এটাকে কেউ, আপনারা কে কিভাবে গোপন ভাবে সাহায্য করেছেন, কে পেছন থেকে করেছেন, কে সামনে থেকে করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এবি পার্টি সামনে থেকেও এই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, পেছন থেকেও আন্দোলনের নেতৃত্ব দেয় নাই। এবি পার্টি সমান্তরাল ভাবে দলীয় অবস্থান থেকে এই আন্দোলনে সাহস, সমর্থন এবং অংশগ্রহণ করেছে। এটা নিয়ে আমাদের কোনো ধরনের বাহাদুরি বা কৃতিত্ব জাহির করার কোনো প্রয়োজন নেই। শেষ মুহূর্তে যদি সবাই নেমে না আসতো, শেষ মুহূর্তে যদি সর্বস্তরের মানুষ সাহায্য না করতো, তাহলে আমাদের শত মানুষের জীবন দেওয়া এখানে কিছুই হতো না। আমরা তো 16 বছর ধরে সংগ্রাম করেছি। যারা হয় আমরা যারা অবদান জন্য আগ্রহী, তাদের সবাইকে আমরা অবদানের স্বীকার দিয়ে দিই যে আপনারা সবাই বীর শ্রেষ্ঠ। এর চাইতেও বেশি যদি অবদান খুঁজতে চান, দিয়ে দিই আপনাদেরকে। আপনারা এই আন্দোলনের পিতা, আপনারা এই গণ অভ্যুত্থানের, মানে জাতির পিতা তো বলতে পারছি না, কিছু একটা বলে দিই আর কি, যে আপনারা এই গণ অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, আপনারা এই গণঅভ্যুত্থানের জনক, আপনারা এই গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছেন, সবকিছু আপনারা, কোনো অসুবিধা নাই। আমি স্মরণ করছি সর্বস্তরের সেই লোকদেরকে, চিকিৎসকদেরকে যারা চিকিৎসা দিয়েছেন, রিক্সাওয়ালাদেরকে, শ্রমিকদেরকে, ছাত্রদেরকে, মাদেরকে, বোনদেরকে। কালকে আমি কয়েকটা মায়ের বক্তব্য শুনেছি যারা বলেছে আমরা কারো আহ্বানে রাস্তায় নামি নাই। যখন দেখেছি আমার সন্তানের মতো সন্তানেরা গুলি খাচ্ছে, তখন আর ঘরে বসে থাকতে পারি নাই। যারা নিহত হয়েছে আপনারা জানেন, প্রায় শতাধিক শিশু নিহত হয়েছে এবারের আন্দোলনে, নারীরা নিহত হয়েছে, কর্মজীবী নিহত হয়েছে, বয়স্ক মানুষ নিহত হয়েছে। তো এবারের এই সংগ্রাম আরেকটি অধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্পেশালি আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আইন অঙ্গনে লড়াই করেছেন, স্পেশালি সর্বস্তরের ছাত্রদের, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা নিয়ম নীতি ভঙ্গ করে, যারা ডিওএইচএস গুলোতে ছাত্রদের সমর্থনে আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের সমর্থন দিয়ে দেশের আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছিলেন যে আর যাতে কারো বুকে গুলি চালানো না হয়। আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে রেমিটেন্স বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। ইভেন দুবাইতে আপনারা জানেন কিছু লোকেরা সেখানে প্রতিবাদ করতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছেন, শাস্তির সম্মুখীন হয়েছেন। এখনো 27 জন প্রবাসী আমাদের ভাইয়েরা এখনো জেলে আছেন। তো এই ইতিহাস বলে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আমরা যেভাবে এই আন্দোলনটাকে দেখেছি, আপনারা জানেন যে 16 বছরের সংগ্রাম আপনাদের সামনে পরিষ্কার। আমাদের এই অফিসের সামনেই আমরা যখন 28 অক্টোবর আন্দোলনের অনুষ্ঠান দিয়েছিলাম, এখানে আমাদের মঞ্চ ভাঙা হয়েছে, আমাদের অফিসে এসে গুলি করা হয়েছে, আমাদের এই অফিসে রক্তাক্ত মানুষের সারি দীর্ঘ হয়েছে। আমরা বারবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশের নৃশংসতায় আমাদের কোনো প্রতিরোধ বিজয়ে রূপান্তরিত হতে পারে নাই। কিন্তু প্রত্যেকটি স্তরে আমরা সেই চিহ্ন রেখেছিলাম। কুখ্যাত ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ যখন হামলা চালায় এবং সেই হামলার প্রেক্ষিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বৈষম্য বিরোধী আন্দোলন বিস্তৃতির রূপ লাভ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ছাপ তৈরি করে। এবং এরপর আমরা দেখি যে পুলিশি নির্যাতন, গুলি করে আবু সাইদকে হত্যা করা, মুগ্ধর মতো একজন তরুণকে মৃত্যুবরণ করতে, শহীদ হতে আমরা যখন দেখি ছাত্রীদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা যখন দেখি সারা বাংলাদেশে ছাত্রদের উপরে নির্যাতনটা নৃশংসতার রূপ লাভ করে, তখন এটা বিভিন্নভাবে সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়ায়। প্রথম দিকে
আমার মনে আছে এবি পার্টি 4 জুলাই প্রথম একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা দলীয় ব্যানার থেকে আমরা এটাকে সাপোর্ট দিই। বড় বড় রাজনৈতিক দলগুলো তখন কিন্তু নিজস্ব ব্যানারে এই আন্দোলনকে তারা সমর্থন দেয় না, তারা শুধু বলে যে আমরা এটার প্রতি নৈতিক সাপোর্ট আছে, কিন্তু আমরা এটা ছাত্রদেরই আলাদা আন্দোলন। আমরা দলীয়ভাবে প্রথম থেকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছি এবং দলীয়ভাবেই এইটার প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি দেখেন সংবাদপত্রগুলোতে দেখেন, আমাদের এই যে চারপাশে দেখবেন আমাদের একটা ছোট ডিসপ্লে এখানে আছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এবি পার্টি দলীয়ভাবে ভূমিকা রেখেছে। আমরা কেউ ব্যক্তিগতভাবে গোপনে এমন কোনো ভূমিকা রাখি নাই, আমরা যা রেখেছি প্রকাশ্যভাবে রেখেছি। এবং আপনারা জানেন যে যখন নৃশংসতা শুরু হয় তখন আমাদের আইনজীবীরা সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে অসহায় নির্যাতিত ছাত্রদেরকে বিনা পয়সায় আইনি সহায়তা দিবে এবি লয়ার্স টিম। এরপরে তখন আমাদের সেই লয়ার্স টিমের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এরপরে আহত শুশ্রূষা দেওয়ার জন্য তখন খুবই খারাপ অবস্থা, কোনো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছিল না। আমাদের দলের এখন যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে আমাদের একটা মেডিকেল টিম গঠন করা হয় এবং আমার মনে আছে মিনার ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে আমরা গিয়েছি। রাজনৈতিক দলের ব্যানারে, রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি যাতে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলো করতে উদ্বুদ্ধ হয় এবং আলেম ওলামাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা, রাজনৈতিক দলগুলোকে এটাতে সম্পৃক্ত করা। এবং আমরা, আপনারা জানেন যে 18 জুলাই আমরা রাজপথে একটা মিছিল বের করেছি, আমাদের সাথে এনডিএম আমাদের সাথে রাজপথে জয়েন করেছে এবং গণ অধিকার পরিষদ আমাদের সাথে একসাথে একাকার হয়ে আমরা প্রথম 3টা দল একসাথে মিছিল করেছি। আজকে আমরা নানা ধরনের বিভেদ দেখতে পাচ্ছি, আজকে নানা ধরনের দাবি দাওয়া দেখতে পাচ্ছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, জুলাই আমাদের একটা সামগ্রিক অর্জন, এটাকে কেউ, আপনারা কে কিভাবে গোপনভাবে সাহায্য করেছেন, কে পেছন থেকে করেছেন, কে সামনে থেকে করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই এবি পার্টি সামনে থেকেও এই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, পেছন থেকেও আন্দোলনের নেতৃত্ব দেয় নাই। এবি পার্টি সমান্তরালভাবে দলীয় অবস্থান থেকে এই আন্দোলনে সাহস, সমর্থন এবং অংশগ্রহণ করেছে এবং আমাদের দল হিসেবে আমাদের যতটুকু অবস্থান সেই হিসাবে এই আন্দোলনে আমাদের অবদান অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত ক্ষুদ্র। এটা নিয়ে আমাদের কোনো ধরনের বাহাদুরি বা কৃতিত্ব জাহির করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে শেষ মুহূর্তে যদি সবাই নেমে না আসতো, শেষ মুহূর্তে যদি সর্বস্তরের মানুষ সাহায্য না করত, তাহলে আমাদের শত মানুষের জীবন দেওয়া এখানে কিছুই হতো না। আমরা তো 16 বছর ধরে সংগ্রাম করেছি। যারা হয় আমরা যারা যারা অবদান জন্য আগ্রহী তাদের সবাইকে আমরা অবদানের স্বীকার দিয়ে দিই যে আপনারা সবাই বীর শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি যদি অবদান খুঁজতে চান দিয়ে দিই আপনাদেরকে। আপনারা এই আন্দোলনের পিতা, আপনারা এই গণ অভ্যুত্থানের, মানে জাতির পিতা তো বলতে পারছি না, কিছু একটা বলে দিই আর কি, যে আপনারা এই গণ অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, আপনারা এই গণঅভ্যুত্থানের জনক, আপনারা এই গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছেন, সবকিছু আপনারা, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অঙ্গীকার যদি ব্যর্থ হয়, আপনারা মনে রাখবেন শেখ মুজিবুর রহমান কে আওয়ামী লীগ এই বাংলাদেশের পিতা বানিয়েছিল, কিন্তু 75-এ উনাকে যে নৃশংসভাবে খুন হতে হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই, সাহস পায় নাই। সুতরাং অবদান গুরুত্বপূর্ণ যতটুকু, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন করা। আমরা হতাশভাবে লক্ষ্য করছি যে এই যে বিভেদ আপনারা শুরু করেছেন, আমি দেখলাম যে এখন অবদানের চাইতেও পেছনের দুর্বলতা খুঁটে খুঁটে বের করা হচ্ছে। রিমান্ডে থাকা অবস্থায় সমঝোতা স্বাক্ষর করেছেন, এই কাগজগুলো এখন আমাদের সামনে চলে আসছে। কারা একসময় ছাত্রলীগের মিছিলে ছিলেন তাদের ছবি এখন প্রকাশ করা হচ্ছে। কারা কাকে মোবাইল ফোন গিফট করেছেন, কারা কাকে রাতে আশ্রয় দিয়েছেন, একেবারেই যেটাকে আমরা মনে করি একটা ক্ষুদ্র, মানে হীন মানসিকতা। আমাদেরকে যারা রাতের বেলা আশ্রয় দিয়েছে, নাম না জানা অনেক জায়গায় আমরা যে সহযোগিতা পেয়েছি, আমরা কি কোনোদিন তাদের কৃতজ্ঞতা শোধ করতে পারবো? আপনাকে আমি বলি
আমি অবাক হয়ে যাই, আমার মোবাইল ফোনে এই গণ অভ্যুত্থানের সময় যারা আমাকে বিনা ইয়েতে রিচার্জ করে টাকা পাঠিয়েছেন যে আপনার ফোন যাতে সচল থাকে, সেই টাকা এখনো আছে। এখনো প্রায় 14,000 টাকা আমার এখানে, মানে আমার ফোনে যে রিচার্জ করে না, পাঠায় না মানুষ টাকা, 14,000 টাকা, শেষই হচ্ছে না টাকা। এত ভাবে মানুষ আমাদেরকে সাহায্য করেছে যে আপনাদের কিছুই পাচ্ছি না, আপনার মোবাইলে 200 টাকার ফ্লেক্সি করে দিয়েছি, আপনার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করে দিয়েছি। আমার সন্তানরা বলে তোমার মোবাইলে টাকা শেষ হয় না কেন? তাহলে আমরা তো তাদের নামও জানি না, আমরা তাদের নামও সংরক্ষণ করি নাই। আপনি সমস্ত অভ্যুত্থানের রাজনৈতিক নেতারা যারা ছিলেন জিজ্ঞেস করেন তাদেরকে। আমাদেরকে ফোন করে অনেকে বলেছে থাকার কোনো দরকার হলে আমাদেরকে জানাবেন। আমি যখন আন্দোলনের সময় আমাদের নেতা কর্নেল দিদার সাহেবের বাসায় ছিলাম, তখন অনেকে এসে দেখা করে বলেছেন কোনো সহযোগিতা লাগলে, কোনো অসুবিধা মনে করলে আসবেন। অনেকে এরকমও বলেছে যে ছাত্র নেতাদের কখনো গাড়ির লিফট নেওয়ার দরকার হলে আমরা গাড়ি দিব। আমার একজন বন্ধু আছেন যিনি তার 3টা গাড়ি বিভিন্ন ভাবে তিনি ডেডিকেটেড করেছেন, বাসা ডেডিকেটেড করেছেন। বলেন এই আন্দোলনের কারো অবদান আমরা কি বলে শেষ করতে পারবো? যে সমস্ত মায়েরা বাসা থেকে পানির বোতল ছুঁড়ে ফেলেছেন, যারা খাবার নিয়ে এসেছেন, যারা সন্তানদের সাথে রাজপথে নেমেছেন, কেউ কি দাবি করছে তার সেই অবদান না হলে কি বিপ্লব সফল হতো? আচ্ছা বলেন, আবু সাইদ যে গুলি খেয়েছে সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে, সে যদি ক্যামেরাটা ধারণ না করত, সেই ছবিটা যদি আমরা, সেই ভিডিওটা যদি দেখতে না পেতাম, আবু সাইদের গুলি খাওয়ার বর্ণনায় কি এই আবেগ আমাদের মধ্যে তৈরি হতো? এই প্রতিবাদ কি আমাদের মধ্যে আসতো? সে আসাবুল ইয়ামিনের লাশটা যে ফেলে দেওয়া হচ্ছে আপনার এপিসি থেকে, সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে, উনি যদি ক্যামেরায় ধারণ না করতেন, আমাদের শুধু বর্ণনায় একটা লেখা থাকতো যে আমি দেখলাম একটা গাড়ি থেকে একটা লাশ ফেলে দিয়েছে। এটা তো সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের কাছে এভিডেন্স থাকতো না। তাহলে আপনি কি দিয়ে ওই ক্যামেরাম্যানের মানে মূল্যটাকে দিবেন? কি দিয়ে দিবেন? কিছু দেয়ার আছে আমাদের তাদের কাছে? তাহলে যারা আজকে একে অপরের কাদা ছোড়াছড়ি করছেন, একজন আরেকজনের বিভেদ তৈরি করছেন, একজন আরেকজনকে অপমান করছেন, আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই। যারা বলছেন যে আমরা 9 দফা লিখে দিয়েছি, তো 9 দফা লিখে আপনি পড়েন নাই কেন? নাহিদের হাতে কেন দিয়েছেন? আপনি পড়ে দিতেন। আপনি তো পড়ার সাহস করেন না। আপনার আহ্বানে তো মানুষ আসে নাই। ঠিকই তো নাহিদদের, আসিফদের আহ্বানেই মানুষ এসেছে। সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছি, সাহস যুগেছে, কেন করেছেন? আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা শেখ হাসিনার পতন ঘটাতে এসেছি। বিশ্বাস করেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল, শেখ হাসিনার পতন। আমরা যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, সেটা তো আমরা আগে থেকে বলেছি। এবি পার্টির জন্ম থেকে দেখবেন, এবি পার্টির যেই ইশতেহার শুরু থেকে দেওয়া হয়েছে, সেটার কথাই ছিল রাষ্ট্র মেরামতের ইশতেহার, রাষ্ট্র মেরামতের রূপরেখা। পড়ে দেখেন, আমাদের কিশোররা যে আন্দোলন করেছে তাদের কথাই ছিল এই রাষ্ট্র মেরামত করতে হবে। তারা বলেছিল, কি বলেন, বলে নাই? সেজন্য আমার অনুরোধ থাকবে, আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি, আমরা এটাতে খুবই শঙ্কিত। আমাদের অনুরোধ হচ্ছে, কালকে একজন উপদেষ্টা বলেছেন যে উনি 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা তো 111 সচক্ষে দেখতে পাচ্ছি। আপনারা যে বিভেদ এবং মতভেদ জনিত, আপনাদের অনৈক্য জনিত যে ভুল পথে আপনারা হাঁটছেন, আমি তো পদধ্বনি না, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনারা ধীরে 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 111-এর দিকে এগিয়ে যাচ্ছে। 2007 সালের ঘটনাটা স্মরণ করে দেখেন কি হয়েছে। সরকার ভুল করেছে, রাজনৈতিক দলগুলো ভুল করেছে, কেউ কারো বড়ত্ব, ইগো কম্প্রোমাইজ করে নাই, ফলে অনিবার্য 111 এসেছে। শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিলে হবে না, নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে। সেজন্য আমরা আজকে দিয়েছি যে জুলাই অভ্যুত্থানের আত্মপর্যালোচনা। আবারও বলছি, দেশবাসীকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে সতর্ক করছি। শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম বারবার যে আপনাকে পালিয়ে যেতে হবে, আপনি এই দেশটাকে ধ্বংস করছেন, আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন, আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন। মনে নাই আমাদের ব্যারিস্টার ফুয়াদের সে বক্তব্য, যেগুলো আপনারা বাজান, যে আপনাদের মাটি দেওয়ার, আপনাদের দাফন করার মাটি পাওয়া যাবে না, এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন। আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ করবে না। বলেছিল যে আপনাদেরকে মানুষ বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে, এগুলো তো সতর্ক করা হয়েছিল, এগুলো হুমকি দেওয়া হয়নি, এগুলো সতর্কতা বাণী ছিল আমাদের। তারা তো আমাদের সতর্কতা শুনে নাই। আজকেও আমরা বলছি, আমরা দল হিসাবে কত বড় বা মাঝারি বা ছোট সেটা গুরুত্বপূর্ণ না, আমরা এই জাতির কণ্ঠস্বর হিসাবে সতর্ক করছি। আপনারা যে পথে হাঁটছেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের
ডিসেম্বর জানুয়ারিতে যেই ধরনের রাজনৈতিক আবহাওয়া বিরাজ করেছে, আপনাদের আচরণে সেই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। সমাধান হচ্ছে আপনারা সমঝোতায় পৌঁছান। আপনারা নিজেদের ইগোকে সংবরণ করেন।